তো এখন আমরা কিছু গাণিতিক সমস্যা নিয়ে আজকের আলোচনা করব। তো গাণিতিক সমস্যা এগুলো সাধারণত জুলের সূত্র থেকে যে সমস্ত প্রবলেমগুলো হয় আর তড়িৎ ক্ষমতা থেকে যে সমস্ত প্রবলেমগুলো হয় সেই প্রবলেমগুলো নিয়ে আজকে আলোচনা। তো আজকের প্রথমে একটা অঙ্ক দেয়া আছে, বলা হচ্ছে 2.5 ওহম রোধের মধ্য দিয়ে 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে 1 ঘন্টায় কি পরিমাণ তাপ উৎপন্ন হবে। তো আমরা প্রত্যেকে জানি জুলের সূত্র থেকে আমরা জানি তো জুলের সূত্র থেকে আমরা কি জানি, H ইকুয়াল টু I স্কোয়ার RT বাই জে। যেটা যান্ত্রিক তুল্যাঙ্ক, I হচ্ছে প্রবাহ মাত্রা, R হচ্ছে পরিবাহী রোধ এবং T হচ্ছে প্রবাহ কাল। তো আমরা এখানে যেগুলো দেওয়া আছে লিখে ফেলবো। প্রথমে পরিবাহী রোধ দেওয়া আছে, R এর মান দেওয়া আছে 2.5 এত ওহম, I এর মান দেওয়া আছে 0.5 এত অ্যাম্পিয়ার, আর সময় টির মান দেওয়া আছে টির মান 1 ঘন্টা। 1 ঘন্টা সমান হচ্ছে 60 × 60 3600 এত সেকেন্ড। তো এই মানগুলো, আর জের মান আমরা জানি, আমরা ক্যালোরিতে তাপটা বের করব। তো জের মান হচ্ছে 4.2। তো এই মানগুলো যদি আমরা এখানে বসিয়ে দিই, I স্কোয়ার মানে 0.5 এর হোল স্কোয়ার, আর এর মান দেওয়া আছে 2.5, আর টির মান 3600 এত সেকেন্ড 3600, আর জের মান হচ্ছে 4.2 জুল পার ক্যালোরি বসিয়ে দেওয়া হলে এটা ক্যালকুলেশন করার পর আমরা উত্তরটা পাবো হচ্ছে 540 ক্যালোরি। একই প্রকার দুটি পরিবাহীর মধ্য দিয়ে একই সময় ধরে তড়িৎ প্রবাহ হলে একটি তারে উৎপন্ন তাপ অপর তারে উৎপন্ন তাপের 4 গুণ হলে প্রবাহ মাত্রার অনুপাত কত সেটা নির্ণয় করতে বলেছে। তো মনে করা হচ্ছে প্রথম যে তারটা ছিল, প্রথম তারের উৎপন্ন তাপ হচ্ছে H1 এবং দ্বিতীয় যে তারটা আছে তার উৎপন্ন তাপের পরিমাণ হচ্ছে H2। প্রথম তারের মধ্য দিয়ে প্রবাহ মাত্রার মান যদি আমরা I1 ও দ্বিতীয় তারের মধ্যে প্রবাহ মাত্রাকে যদি I2 ধরি, তো এবার আমরা এই যে সম্পর্ক আমরা জুলের সূত্র থেকে জানি, জুলের সূত্র থেকে আমরা কি জানি, H সমানুপাতি হচ্ছে I স্কোয়ার। সুতরাং প্রথম ক্ষেত্রে তাহলে H1 যদি হয়, H1 সমান I1 স্কোয়ার, আর H2 সমান দাঁড়াবে আমার I2 স্কোয়ার। তো এটাকে যদি সমান, এর ক্ষেত্রে বাকি যে দুটি রাশি প্রত্যেকের মধ্যে স্থির আছে, বলা আছে একই পরিবাহী, তার মানে আর ও টি স্থির, এর ক্ষেত্রেও আর ও টি স্থির। এবারে H1 আর H2 অনুপাতটা যদি করি, H1 বাই H2, তো কি দাঁড়াবে আমার I1 স্কোয়ার বাই I2 স্কোয়ার। এবারে একটা জিনিস মাথায় রাখতে হবে, মনে করা হচ্ছে দ্বিতীয় পরিবাহীতে উৎপন্ন তাপের পরিমাণ এই H2 সমান H, এটা কি হয় প্রথম পরিবাহীর, তাহলে এর মান কত হবে, দ্বিতীয় পরিবাহী যা উৎপন্ন তার কত গুণ বলা ছিল, 4 গুণ। তাহলে এর পরিবাহী H এর মান, H1 এর মান হচ্ছে 4H। তো H1 এর জায়গায় আমি 4H বসালাম, আর H2 এর জায়গায় কত বসানো হলো, H বসানো হলো। এবার এই H কেটে গেলে তার মানে এইটা সমান দাঁড়াচ্ছে আমার I1 স্কোয়ার বাই I2 স্কোয়ার সমান দাঁড়াচ্ছে 4/1। তো এদিকে স্কোয়ার আছে, ওদিকে গেলে রুট হয়ে যাবে, তাহলে I1 স্কোয়ার I1 বাই I2 সমান হচ্ছে √4/1, এটা বর্গমূল 4 এর বর্গমূল 2, 2/1। অতএব I1 I2 সমান হবে 2:1। তাহলে অ্যান্সারটা আমাদের দাঁড়ানোর প্রবাহ মাত্রা অনুপাত আছে 2:1। একইভাবে এই অঙ্ক না দিয়ে প্রবাহ মাত্রা স্থির রেখে রোধের অনুপাতও বের করতে বলতে পারে। আবার
সময়কাল ও বের করতে বলতে পারে। কোনো ক্ষেত্রে যদি আর ও টি স্থিতিকে এখানে যেমন আয়ের মান বের করতে বলেছে, আয়ের অনুপাত, আবার কোনো ক্ষেত্রে এমন হতে পারে আয় প্রবাহ মাত্রা এবং প্রবাহকাল স্থিতি থেকে আর এর মানের অনুপাত বের করতে বলতে পারে, আবার সেখান থেকে টির মানেরও অনুপাত বের করতে বলতে পারে। থার্ড প্রবলেম বলা হচ্ছে 220 ভোল্ট 60 ওয়াট এবং 110 ভোল্ট 60 ওয়াট বৈদ্যুতিক বাল্ব দুটির মধ্যে রোধের অনুপাত কত নির্ণয় করতে হবে। তাহলে আগেই প্রথম বাল্বের ক্ষেত্রে রোধের পরিমাণ কত আমরা বের করব, আর দ্বিতীয় বাল্বের ক্ষেত্রে রোধের পরিমাণ কত বের করব, করে তারা দুজনের অনুপাত করব, তো উত্তরটা আমাদের হয়ে যাবে। তো ফার্স্ট টাইম প্রথম বাল্বের ক্ষেত্রে কি হচ্ছে, প্রথম বাল্বের ক্ষেত্রে V1 ধরে নেওয়া হচ্ছে, বিভব প্রভেদ V1 এর মান দেওয়া আছে 220 ভোল্ট, আর পাওয়ার P1 এর মান দেওয়া আছে আমার 60 ওয়াট। এর রোধকে মনে করছে রোধ হচ্ছে R1। তো আমরা এই যে সূত্র জেনেছিলাম ক্ষমতার সূত্র, সেখান থেকে আমরা কি পাবো, P1 ইকুয়াল টু ছিল V1 স্কোয়ার বাই R1, और এখান থেকে যদি আমি R1 এর মানটা বের করি, R1 ইকুয়াল টু হবে V1 স্কোয়ার বাই P1। তো V1 স্কোয়ার মানে কত, এখানে 220 স্কোয়ার আছে, আমরা দুবার লিখবো, 220 ইন্টু 220 বাই P1 এর মান হচ্ছে 60। এবারে এইটা ক্যালকুলেশন করলে শুধুমাত্র যদি বলে এই বাতি রোধ কত নির্ণয় করো প্রথম ভাই, তাহলে এটা ক্যালকুলেশন করলে রোধের মানটা কত পেয়ে যাব। আমরা ক্যালকুলেশন যেহেতু অনুপাত বের করতে বলেছে, আমরা এখানে কোনো কিছু কাটাকাটি করব না। আর একটা দ্বিতীয় বাতির ক্ষেত্রে একইভাবে বের করে নেবো, নেওয়ার পর অনুপাত করবো, করলে অটোমেটিক কেটে যাবে দুপাশ থেকে। তো দ্বিতীয় বাতির ক্ষেত্রে তাহলে কি হবে, V2 মান দেয়া আছে 110 ভোল্ট, P1 এর মান দেয়া আছে 60 ওয়াট, আর এর রোধকে মনে মনে ধরে নেই এর রোধ হচ্ছে R2। তো এখানে R2 ইকুয়াল টু তাহলে কত হবে, আগের মতো লিখবো, R2 সমান এর ক্ষেত্রে হবে V2 স্কোয়ার বাই P2, সরি এটা P2 হবে। তো P2 বসালে 110 ইন্টু 110 বাই P2 মান তো 60, এত ওহম। এবার অনুপাত করলে অতএব R1 ইজ টু R2 সমান 220 ইন্টু 220 বাই 60 অনুপাত 110 ইন্টু 110 বাই 60। দুদিক থেকে 60 কেটে গেল, একটা শূন্য একটা শূন্য এপার থেকে কেটে গেল, এদিকে পড়ে আছে 22 ইন্টু 22 11 ইন্টু 11। তো 11 দোকানে 11 দোকানে 22। তো আর একটা নেক্সট স্টেপ যদি করি আমরা, 2 ইন্টু 2 অনুপাত হচ্ছে 1 ইন্টু 1, 4:1। তাহলে R1 ইজ টু R2 মান তাহলে কত বেরোচ্ছে, 4:1। বলা হচ্ছে প্রবলেম 4, 220 ভোল্ট 100 ওয়াট ও 220 ভোল্ট 60 ওয়াট বৈদ্যুতিক বাতিকে যদি সমান্তরাল সমবায় ও শ্রেণী সমবায় যুক্ত করা হয়, তাহলে তুল্য ক্ষমতা কত হবে। তো এক্ষেত্রে আমরা কি লক্ষ্য করব, এক্ষেত্রে প্রথম যে বাতিটা আছে তার ক্ষমতা কত আছে, P1 সমান 100 ওয়াট, ও দ্বিতীয় যে বাতিটা আছে তার ক্ষেত্রে P2 মান কত দাঁড়াচ্ছে, P2 আছে দেওয়া আছে তোমার 60 ওয়াট। তো প্রথমে আমরা কি করব, সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তার তুল্য ক্ষমতা কত হবে। সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য ক্ষমতা P ইকুয়াল টু
P1 প্লাস P2 দুটি ক্ষমতা সরাসরি যোগ হয়। তো যোগ হলে আমরা এখানে কত পাবো 100 প্লাস 60 সমান হবে 160 এত ওয়াট। আর শ্রেণী সমবায় যুক্ত করলে তুল্য ক্ষমতা হবে P ইকুয়াল টু 1/P1 প্লাস 1/P2। তো 1/P1 লস হবে P1 P2, 1/P1 সমান 1/P সমান 1/P1 প্লাস 1/P2। তো P1 P2 লস হবে, এখানে হচ্ছে P2 প্লাস P1, তাহলে 1/P মানে এটা বেরোচ্ছে, তাহলে P ইকুয়াল টু বেরোবে P1 P2 বাই P1 প্লাস P2। তো মান বসালে এখানে 100 ইন্টু 60 প্লাস বাই 100 প্লাস 60, তো উপরে হচ্ছে 6000 বাই 160। তো কাটাকাটি করতে হবে, এটা করলে এটা দাঁড়াবে 37.5 এত ওয়াট। একটি বাড়িতে 4টি 60 ওয়াটের বাল্ব ও 2টি 40 ওয়াটের বাল্ব প্রতিদিন 6 ঘন্টা এবং 3টি 100 ওয়াটের পাখা প্রতিদিন 8 ঘন্টা করে চললে 30 দিনে কত তড়িৎ শক্তি ব্যয় হবে? আর প্রতি ইউনিট তড়িৎ শক্তির মূল্য 5 টাকা হলে 30 দিনে ওই ব্যক্তিকে কত টাকা ইলেকট্রিকের চার্জ বা বিল দিতে হবে? তো প্রথমে আমরা দেখব, তাহলে এখানে আমরা কিলোওয়াট ঘন্টা বা ওয়াট ঘন্টা সেইটা আগে বের করবো, ওয়াট ঘন্টা কত তড়িৎ শক্তি ব্যয় হচ্ছে প্রতিদিন। তো প্রথমে আমরা দেখবো 4টি 60 ওয়াট, তাহলে 4 ইন্টু 60 ওয়াট প্লাস কটা আছে 2টি 40 ওয়াট, তাহলে 2 ইন্টু 40 ওয়াট, কত ঘন্টা করে চলছে 6 ঘন্টা, তাহলে এইটা একটা টোটাল ওয়াট বেরোলো, ওয়াট ইন্টু ঘন্টা মানে আমরা কি পাবো ওয়াট ঘন্টা। নেক্সট 3টি 100 ওয়াটের পাখা, তাহলে 3 ইন্টু 100 এত ওয়াট বেরোলো, কত ঘন্টা করে চলছে প্রতিদিন 8 ঘন্টা করে, ওটা ইন্টু 8, তাহলে এত ওয়াট ঘন্টা। এবার ক্যালকুলেশন করলে 6 4 24 240, 40 দুগুণ 80 ইন্টু 6 300 ইন্টু 8 এত ওয়াট ঘন্টা। তো এটা ক্যালকুলেশন করলে আমাদের মোট দাঁড়াচ্ছে 4320 এত ওয়াট ঘন্টা। তো আমরা ওয়াট ঘন্টা নিয়ে লাভ নেই, এটাকে আমাদের কিলোওয়াট ঘন্টা করতে হবে। তো কিলোওয়াট ঘন্টা করতে গেলে এটাকে কত দিয়ে ভাগ করবো আমরা, 1000 দিয়ে ভাগ করলে একটা শূন্য কাটলো সমান 4.32 এত কিলোওয়াট ঘন্টা। আর এটাকে কিলোওয়াট ঘন্টাকে আমরা আগের ক্লাসে শিখেছি, কিলোওয়াট ঘন্টাকে আমরা কি বলি ভোল্ট, এত বিওটি। তো এবার আমরা এটা কত দিনের খরচ হলো, একদিনে, তাহলে 1 মাসে কত খরচ হবে অর্থাৎ 30 দিনে, তাহলে 30 দিনে তড়িৎ শক্তি ব্যয় 30 দিনে তড়িৎ শক্তি ব্যয় কত হবে, এইটাই 4.32 ইন্টু 30, তো গুণ করলে আমরা পাবো 129.6 এত বিওটি। 30 দিনে আমার খরচ হলো এত বিওটি। তো 1 ইউনিট তড়িতের দাম যদি আমার 5 টাকা হয়, তাহলে এত বিওটি তড়িতের দাম কত হবে? অতএব 1 মাসে বা 30 দিন ওই ব্যক্তিকে বিল দিতে হবে হবে 129.6 ইন্টু 5। তো এটা গুণ করলে আমরা পাবো 648 এত। তাহলে 1 মাসে খরচ হবে 129.6 অত কিলোওয়াট ঘন্টা বা ভোল্ট, আর 30 দিন ওই ব্যক্তিকে বিল দিতে হবে 648 টাকা।
আছে 220 ভোল্ট 40 ওয়াট এবং 220 ভোল্ট 60 ওয়াটের দুটি বৈদ্যুতিক বাতিকে শ্রেণী ও সমান্তরাল সমবায় যুক্ত করা হলে কোন ক্ষেত্রে কোন বাতিটি সর্বাধিক উজ্জ্বলতার সাথে জ্বলবে? শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কোন বাতিটি সর্বাধিক উজ্জ্বলতার সাথে জ্বলবে, আর সমান্তরাল সমবায়ে কোন বাতিটি সর্বাধিক উজ্জ্বলতার সাথে জ্বলবে, সেইটা তোমার বের করে বলতে হবে। তো এটা বের করতে গেলে সবার আগে প্রথম বাতিটির ক্ষেত্রে রোধের মানটা আমরা বের করব এবং একইভাবে আমরা দ্বিতীয় বাতিটির ক্ষেত্রে রোধের মানটা বের করব। তো আমরা রোধের মানটা কোন সূত্র থেকে বের করবো একটুখানি সর্বোপরি দেওয়া হোক। যেহেতু বিভব প্রভেদ দুজনের সমান, তাহলে আমরা প্রথমেই এই সূত্রটা দিয়ে শুরু করব। P = v²/r। তাহলে প্রথম বাতির ক্ষেত্রে পাওয়ার যদি P1 V1 R1 হয়, দ্বিতীয় বাতির ক্ষেত্রে দেখবে P2 V2/R2। এখান থেকে R1 এর মান আমরা বের করবো, R1 = V1² তো সেমি সমবায়ের ক্ষেত্রে কোন বাতির এবারে রোধের মানটা আমরা বের করলাম। প্রথম বাতির ক্ষেত্রে 40 ওয়াট বাতির ক্ষেত্রে রোধের মান বেড়েছে 1210 ওহম, আর 60 ওয়াট বাতির ক্ষেত্রে রোধের মান বেড়েছে 806.67 এত ওহম। তো শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমরা জানি যে প্রবাহ মাত্রাটা স্থির থাকে। এর ক্ষেত্রে কি স্থির থাকে? প্রবাহ মাত্রা। তো প্রবাহ মাত্রা স্থির থাকলে প্রবাহ মাত্রার সঙ্গে একটা তড়িৎ ক্ষমতার সম্পর্ক ছিল P = I²R। তাহলে যে বাতিটির রোধ যত বেশি তার তাহলে তড়িৎ শক্তি খরচ করার ক্ষমতা তার তত বেশি, কারণ রোধের সঙ্গে ক্ষমতা কি আছে সেই সময়ের ক্ষেত্রে সরল সম্পর্ক আছে। তাহলে এক্ষেত্রে আমরা রোধ পেয়েছি কোন বাতিটির ক্ষেত্রে 40 ওয়াটের বাতি। তো এর ক্ষেত্রে তাহলে কোন বাতিটি সর্বাধিক উজ্জ্বলতা জ্বলবে? 40 ওয়াট বাতিটি সর্বাধিক উজ্জ্বলতায় জ্বলবে বা বেশি উজ্জ্বলতায় জ্বলবে। এবার সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কে স্থির থাকে? বিভব প্রভেদ। তো বিভব প্রভেদ যদি স্থির থাকে, বিভব প্রভেদের সাথে ক্ষমতার কি সম্পর্ক ছিল? P ছিল v²/r। তো এর ক্ষেত্রে রোধ আর এর সঙ্গে ক্ষমতা কি সম্পর্কে? ব্যস্ত সম্পর্কে। অর্থাৎ যে বাতির ক্ষেত্রে রোধের মান যত বেশি তার তড়িৎ শক্তি ক্ষমতা কম, অর্থাৎ কম জ্যোতিতে জ্বলবে, কম উজ্জ্বলতায় জ্বলবে। যার রোধের মান কম সে কিন্তু বেশি উজ্জ্বলতার সাথে জ্বলবে। তো সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে রোধের মান কম হচ্ছে আমার 60 ওয়াটের বাতি। তো 60 ওয়াটের বাতি রোধের হচ্ছে 806.67 ওহম। তাহলে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে 60 ওয়াটের বাতি সর্বাধিক উজ্জ্বলতার সঙ্গে জ্বলবে। বেশি উজ্জ্বলতায় জ্বলবে। তো এই হলো আজকে কিছু কিছু ইম্পর্টেন্ট প্রবলেম চলতড়িৎ চ্যাপ্টারে চুলের সূত্র এবং তড়িৎ ক্ষমতা থেকে। থ্যাংক ইউ। Thank you.